ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ স্যার। আপনার কি অবস্থা স্যার? আছি। ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার, জি। আমার না অ্যাসাইনমেন্ট নিয়ে না একটা কোয়েশ্চেন ছিল, আমি কি জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, জিজ্ঞেস করেন। স্যার, আপনি যে ইন্ট্রোডাকশনে বলছেন যে সিরিজ ও এডিটর নিয়ে আর কি লিখতে, যে শামসুদ্দোজা মানে সম্পর্কে লিখতে বলছেন, তো ওইখানে মানে ওনার সম্পর্কে কি লিখবো? ওনার সম্পর্কে বলতে ওনার সম্পর্কে বলতে ব্যক্তি শামসুজ্জোজা সাজেন সেই ইনফরমেশন না। মূলত এই যে উনি যে আর্টিকেল গুলা লিখছে, সিরিজ অফ আর্টিকেল যে লিখছে, তার উদ্দেশ্যটা কি, কেন ডেইলি স্টারে সেটা করা হলো, কেন সেই ব্যক্তিকে চুজ করা হলো, এই রিলেটেড কোনো ইনফরমেশন যদি থাকে। বেসিক্যালি এটা তো একটা ইন্টারন্যাশনালি এটা প্র্যাকটিস করা হয়। যখন আপনি কোনো একটা রিভিউ সিরিজ নিয়ে যখন করবেন, তখন সেই রিভিউ সিরিজের যে এডিটর, তাকে অ্যাড্রেস করে কেন সেই রিভিউ সিরিজটা লেখা হলো, এবং মানে তার ব্যাকগ্রাউন্ড, তার পটভূমি কি, এই জায়গাগুলো শুরুতে একটু আলোচনা করতে হয়। হ্যাঁ, এটা এটা ধরেন একটা স্ট্রাকচার। আপনি যদি একটা জার্নাল আর্টিকেল লিখেন, তাহলে যেরকম আপনার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে, একটা মেথোডোলজি লিখতে হবে কিভাবে আপনি কাজটি করছেন, ঠিক তেমনি একটা এটা রিভিউ সিরিজ ক্রিটিক্যালি অ্যাসেস করার এটা একটা স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটা আপনাকে মানতে হবে। এখন সেই ইনফরমেশন আপনি কোথায় পাবেন? আপনি হতে পারে যে ডেইলি স্টাডির কোথাও এটা বর্ণনা দেয়া আছে যে মার্চের 2 তারিখ থেকে আমরা এরকম একটা জিনিস করতে যাচ্ছি, যার এটার একটা সামারি থাকবে এবং ক্রিটিক্যাল একটা অ্যাসেসমেন্ট থাকবে, এবং সেটা লিখছে শামসুজ্জোজা সাজেন। উনি ডেইলি স্টারের কোন পোস্ট হোল্ড করে, এই জাতীয় ইনফরমেশন গুলা দিয়ে একটা ব্রিফ আলোচনা। এটি কমপ্লিকেটেড করার কোনো প্রয়োজন নেই। আর স্যার, আপনি এরপরে আরেকটা বলছেন যে মেনশন ইচ ডে, তো এখানে ইচ ডে বলতে কি স্যার, মানে 2 মার্চ, 7 মার্চ, 25, উনি যেগুলা লিখছে সেগুলা নিয়ে এক লাইন করে বলবো? না, না, না। ইচ ডে বলতে আমি বুঝাচ্ছি যে আপনি যে দিনটা নিয়ে কাজ করছেন। আমি বলছি যে এরকম যদি হয় যে আপনাকে কনজিকিউটিভ 3-4 দিন এর ইভেন্ট নিয়ে কাজ করতে হচ্ছে, আপনি অ্যাসাইনমেন্টটা করতেছেন। ফর এক্সাম্পল যে 5 জুন, 6 জুন, 7 জুন, 8 জুন, এই 4 দিন নিয়ে আপনি কাজ করতেছেন। সেইখানে প্রত্যেক দিনের ঘটনার সামারিটার আমি কথা বলছি, যে মেনশন ইচ ডে। যে কেউ যদি এরকম হতে পারে যে একদিন নিয়ে কাজ করছে, কারণ তার একদিনের ঘটনাটা ওই দিনই শেষ, পরের দিন নতুন আরেকটা ঘটনা। এরকম যদি হয় তাহলে ইচ ডে বলতে ওই দিনের কথাই বলা হচ্ছে, যে একটা সামারি বর্ণনা আগে দিবেন বুলেট আকারে। কিন্তু স্যার, আপনি তো বলছেন যে আমাদের যে কোনো একটা পার্টিকুলার ঘটনা নিয়ে, যেমন জেনোসাইড অথবা মুজিবনগর গভর্নমেন্ট অথবা 7 মার্চ, যে কোনো একটা স্পেসিফিক মানে কাহিনী নিয়ে লিখতে বলছেন না? যে কোনো একটা স্পেসিফিক কাহিনী নিয়ে, সেটা ধরেন 3 দিন ব্যাপী সে লিখছে। কারণ এই যে ধরেন আপনি আগরতলা কনস্পিরেসি কেসের ডেটটা যদি চিন্তা করেন, এটা শুধুমাত্র একদিনকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, এরকম হতে পারে যে হ্যাঁ, আগরতলা কনস্পিরেসি কেসের একদিনের মধ্যে এই বর্ণনাটা সে শেষ করছে। কিন্তু যদি এরকম হয় যে ঘটনাটা সে 3 দিন ব্যাপী লিখছে, ঘটনাটা এরকম ইন্টার রিলেটেড, হতে পারে না এরকম যে এই ঘটনাটা রেশ 3 দিন ব্যাপী ছিল, 4 দিন ব্যাপী ছিল। যেমন আপনি যদি ইয়ারটা চিন্তা করেন, এই যে অসহযোগ আন্দোলন যেটাকে আমরা বলতেছি, সে অসহযোগ আন্দোলনটা কয় তারিখে আসলো? মার্চের 2 তারিখ। কারণ মার্চের 3 তারিখে তখন সে মার্চের 3 তারিখে আহ, সংসদ অধিবেশন কল করছিল ইয়াহিয়া খান, সেটা সে পোস্টপন করে দিল 2 তারিখে এসে। বঙ্গবন্ধু 2 তারিখে বললো যে 3 তারিখ থেকে আমরা হরতাল অবরোধ পালন করব। সো এখন কি, যদি কেউ এটা নিয়ে যদি কাজ করতে চায়, যে অসহযোগ আন্দোলন নিয়ে কেউ কাজ করবে, তাহলে তার পরিব্যাপ্তি কিন্তু 7 তারিখ পর্যন্ত। অর্থাৎ 2 মার্চ থেকে শুরু করে 7 মার্চের ভাষণ পর্যন্ত, এই 5 দিন ব্যাপী কিন্তু তাকে কাজ করতে হবে, কারণ সে অসহযোগ আন্দোলনটাকে চুজ করছে। ঠিক তেমনি আপনি যে কাহিনীটা নিতে যাচ্ছেন বা আপনি যে ইভেন্টটা নিতে যাচ্ছেন, সেই ইভেন্টটা আপনাকে জাজ করতে হবে যে সেটা আসলে কয় দিন ব্যাপী তার এক্সটেনশন ছিল। সেটা কি একদিন ব্যাপী সে ঘটনাটাই চলছে, নাকি 2 দিন ব্যাপী বা 3 দিন ব্যাপী, কয় দিন ব্যাপী আসলে সেই ঘটনাটা চলছে, এই আর যদি জাজমেন্টটা স্যার আমি জেনোসাইড নিয়ে লিখতে চাই, তাহলে সেটা কয়দিন ব্যাপী হবে? ইউ উইল হ্যাভ টু ডিসাইড। আপনি সেটা দেখেন যে জেনোসাইডের ঘটনাটা কি 25 তারিখের ওই রাতের ঘটনায়, নাকি 26-এও তার বর্ণনা আছে, 27-এ তার
বর্ণনা আছে, সেটা আপনি দেখে আপনি সিদ্ধান্ত নেবেন। আর স্যার এটা লাস্ট কোয়েশ্চেন, আপনি যে বলছেন স্যার হাইলাইট দ্য পারপোজ অফ দ্য অ্যাসাইনমেন্ট, মানে আমি মানে ওইখানকার মেইন জিনিসটা লিখবো, কিন্তু সোর্সেস যে বললেন যে সোর্সেস ইউজড, এখানে আমি কি লিখবো? সোর্সেস ইউজড আপনি শুধুমাত্র ধরেন ফর এক্সাম্পল আপনি ডেইলি স্টারের আর্টিকেল থেকে এমন একটা বিষয় আপনি জানতে পারলেন, সেই বিষয়টা আপনি ফার্দার পড়ালেখা করার জন্য আপনি বাংলা পিডিআর হেল্প নিলেন, অথবা মুক্তিযুদ্ধের কোনো একটা বইয়ের আপনি হেল্প নিলেন, হতে পারে না এরকম? জি স্যার। যদি সেরকম হয় তাহলে ওই সোর্সটা আপনি এখানে উল্লেখ করবেন। না আসলে স্যার আপনি তো বলছিলেন যে রেফারেন্সে দিতে, সেগুলো এর জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে এটা দিব কিনা। না, রেফারেন্স তো হচ্ছে লাস্টে থাকবে, কিন্তু আপনি কোনো একটা লাইন ধরেন লিখলেন, সেই আপনি আপনারা মানে সাইটেশন কিভাবে করে সেই জিনিসটা তো আপনাদের জানা থাকা উচিত। ধরেন আপনি বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণ নিয়ে কেউ লিখতেছে, সে বলল যে সে আম, কোনো স্ক্রিপ্টেড কোনো কথাবার্তা সেদিন বলে নাই। এখন এই কথাটা আপনি যে বললেন, এই কথাটা আপনি কোন সোর্সের বেসিসে আপনি কথাটা বললেন? সো আপনি ৭১-এর কি বলে বঙ্গবন্ধুর জীবনীর যে বইটা, সেই বইয়ে আপনি এই কথাটা পাইছেন, সো আপনি ব্রেকেটে সেটা লিখে দিলেন। এটাকে বলে ইনটেক্সট সাইটেশন। আপনি টেক্সটের মধ্যে কোনো একটা স্টেটমেন্ট দিলেন, সেটার সাপোর্টে আপনি একটা প্রমাণ দিবেন, সেটাকে পরে ওইখানে ছোট্ট করে সেটা লিখবেন, আর সেটাকে রেফারেন্সে বইয়ের নাম, অথর কে, কত সালে পাবলিশ হয়েছে, এই জিনিসগুলো আপনি লাস্টে সেটাকে অ্যাড করবেন। এটাকে বলে রেফারেন্স। যাবে না এটা? বুঝিনি। এটাকে ফুটনোটে যেভাবে লিখি আমরা ওইভাবে লিখবো? কোথায় কিভাবে লিখেন? ফুটনোট, ফুটনোট 1 2 দিয়ে যেভাবে লিখে পেজের শেষে দিয়ে ফুটনোট দিলে আকারেও এটা। লিখতে পারেন, ফুটনোট আকারেও লিখতে পারেন, অথবা এপিএ স্টাইলে লিখতে পারেন। এপিএ, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, এপিএ স্টাইলেও আপনি লিখতে পারেন। যে কোনো একটা রেফারেন্সিং স্টাইল আপনি চুজ করেন না কেন, সেটা আপনি কনসিস্টেন্টলি ইউজ করলে দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর মি। স্যার একটা কোশ্চেন করি। বললেন। স্যার এই যে একটা ঘটনা নিয়ে আমরা লিখলাম, আর একটু আগে যে বললো 25শে মার্চের রাত নিয়ে লিখতে যাচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা যখন লেখাটা শুরু করব, আমরা কি 25শে মার্চ দিয়ে শুরু করব, নাকি তার আগের কোনো দিনে যদি এই জিনিসটার প্রভাব থাকে সেই দিন দিয়ে শুরু করব? ডেফিনেটলি এরকম হতে পারে যে 25শে মার্চের যে অপারেশন সার্চ লাইট, সেটা এই শামসুজ্জোহা সাজেন 24শে মার্চেও সেটাকে টাচ করছে বা হাইলাইট করছে, তাহলে আপনি 24 তারিখ দিয়ে শুরু করবেন। আমার কথা হচ্ছে আপনি যে ইভেন্টটাকে চুজ করবেন তার মানে পিছনে এবং সামনে কনজিকিউটিভ ডে গুলার প্রতিবেদনটা আপনি একটু পড়বেন। ইফ ইউ ফাইন্ড দেয়ার ইজ এ কানেকশন, দেন ইউ উইল হ্যাভ টু বিল্ড অন দ্যাট কানেকশন। আর যদি কোনো কানেকশন না থাকে তাহলে ইউ উইল জাস্ট গো উইথ দ্য সিঙ্গেল ডে ইভেন্ট। সেটাই আমি বললাম যে এই জাজমেন্টটা অ্যাবসলিউটলি আপনার। আপনি আপনি নিজে জাজ করে সেভাবে আপনি আপনার অ্যাসাইনমেন্টটা তৈরি করবেন। আচ্ছা স্যার, স্যার হ্যাঁ বলেন। আপনি আপনি কিছু বলতেছিলেন নাকি? শ্রেয়সী, শ্রেয়সী বলেন। জি স্যার, স্যার আমরা কি স্যার অ্যাসাইনমেন্টটা টার্ম পেপারের মতো করে করব, যেভাবে মানে মেথোলজি এগুলো দিয়ে? মানে আমি বুঝি না যে অ্যাসাইনমেন্ট আর টার্ম পেপারের মধ্যে আপনারা ডিফারেন্সিয়েটটা কিভাবে করেন। আমি একটা স্ট্রাকচার আপনাদেরকে দিয়ে দিছি, সো এই স্ট্রাকচারের মধ্যে কিছু কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট গুলাকে আপনি রাখবেন, বাকি আপনি নিজের আপনার ক্রিয়েটিভিটি ইউজ করে আপনি ওটাকে এক্সপান্ড করতে চান, আরো কিছু জিনিস অ্যাড করতে চান, সেটা দ্যাট ইজ আপ টু মানে ইউ, আপনি কিভাবে সেটা করবেন। কিন্তু আমি মনে হয় একটা স্ট্রাকচার আপনাদেরকে দিয়ে দিছি, সেটা জাস্ট আপনি ফলো করলেই হবে। ওকে স্যার একটা কোশ্চেন। হ্যাঁ আফিয়া বলেন। স্যার আমরা কোন ঘটনা নিয়ে কাজ করছি সেটা কি কোনো জায়গায় মেনশন করে দিতে হবে? মানে কি? মানে মানে আপনি স্যার যে এই যে, ঘটনা নিয়ে কাজ করতেছেন সেটা তো অ্যাসাইনমেন্ট পড়লে আমি বুঝবো, তাই না? হ্যাঁ স্যার এটাই জাস্ট কোশ্চেন, যে কোথাও তো মেনশন করে দিতে হবে না যে আমি কি নিয়ে সেটা কাজ মেনশন করছি। করতে হবে না, হ্যাঁ, তবে আপনি কি একটা ক্যাচি টাইটেল দিবেন কিনা এবং সেই টাইটেলের মধ্যে ঘটনাটাকে আনবেন কিনা। মুদ্রা কথা হচ্ছে যে দিস ইজ এ ক্রিয়েটিভ অ্যাসাইনমেন্ট, ইউ আর অ্যাসাইনড উইথ, ইউ ডু ইট উইথ ইউর ওন ক্রিয়েটিভিটি। সব আমি আপনাদেরকে ডিরেক্ট করব না, বা সেটা করাটা অ্যাপ্রোপ্রিয়েটও হবে না।
ওকে স্যার। যেমন এই যে এটা কিন্তু আমার বলাটা মানে আমি আপনি কোয়েশ্চেন করলেন দেখে আমি আপনাকে বললাম, বাট দ্যাট ইজ মানে সাচ এ কমন সেন্স বেসড আন্ডারস্ট্যান্ডিং, যে আপনি একটা ক্যাচি টাইটেল দিবেন আপনি যে রিপোর্টটা লিখতেছেন সেই রিপোর্টের মধ্যে, সো ওইখানে কিন্তু আপনি যে ঘটনা নিয়ে কাজ করতেছেন সেটা অটোমেটিক্যালি চলে আসবে, তাই না? ওকে স্যার। আহনাফ কি বলতেছিলেন? আহনাফ স্যার আমি বলতেছিলাম স্যার আমরা তো স্যার মানে এটা আর্টিকেল টাইপ অ্যাসাইনমেন্ট করতেছি স্যার, মানে এখানে তো স্যার মানে আমরা নর্মালি মানে টার্ম পেপার বা অ্যাসাইনমেন্টে স্যার কিছু রুলস এন্ড রেগুলেশন মেনটেন করি, ওইগুলা কি স্যার আমাদের করতে হবে? রেফারেন্স এগুলা তো আর করতে হবে নাকি? না, সেটা তো উল্লেখ করাই আছে যে রেফারেন্সটা লাগবে যদি আপনি অন্য কোনো সোর্স ব্যবহার করেন। আচ্ছা স্যার, আমি এটা ধরেন জানতে আপনি বাংলা পড়ছেন বা আপনি অন্য কোনো মুক্তিযুদ্ধের কোনো একটা বই পড়ে সেখানে আপনি ইনফরমেশনটা পাইছেন, তো সেটাকে আপনি সেখানে হাইলাইট করতে পারেন যদি আপনি মনে করেন ইফ দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে আপনি হাইলাইট করবেন, তখন আপনি রেফারেন্স লিখবেন। মাই আমি বুঝতেছি আপনাদের মানে কনফিউশন গুলো থাকার কারণ হচ্ছে কেউই আপনারা ইনস্ট্রাকশনটা থরলি পড়েন নাই, বাট যদি আপনি ইনস্ট্রাকশনটা থরলি পড়েন, যদি পড়েন তাহলে আপনার কাছে আর কোনো কনফিউশন থাকবে না, কারণ আমি সেটাকে ওভাবেই লিখছি। যেহেতু এটা আমার অফলাইন ক্লাস না, আমরা অনলাইনে ক্লাস করব, অনেক কনফিউশন থাকতে পারে, আমি দেখাই দেওয়ার অপরচুনিটিটা পাবো না, এরকম অনেক মানে ডাইনামিক সেখানে থাকবে, সেই কারণে ডিটেইল একটা ইনস্ট্রাকশন আমি তৈরি করছি, জাস্ট রিড দ্যাট ইনস্ট্রাকশন। ঠিক আছে, আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের আজকের লেকচারে ফিরে যাই। এটাকে জটিল করেন না, মানে দিস ইজ নট এ হিউজ থিং, আপনারা এটাকে কমপ্লিকেটেড করতেছেন বা কিভাবে চিন্তা করতেছেন আমি জানি না, দিস ইজ জাস্ট অ্যাসাইনমেন্ট। মানে এর আগে যারা আপনাদেরকে মনে হয় আমি দেখাইছি স্ক্রিন শেয়ার দিয়ে, যে এর আগে যারা ট্যুরের রিপোর্ট লিখছে 30 পেজ 25 পেজ 20 পেজের রিপোর্ট কিন্তু তারা এটা প্রডিউস করা লাগছে, তার নাম্বার ছিল না 15। স্যার, আমাদেরকে এটা দেখানো হয়নি। দেখাইনি আপনাদেরকে? না স্যার। দাঁড়ান, তাহলে 12 কে দেখাইছি। স্যার আমরাই তো 12। ও সরি, 13 কে দেখাইছি। এই যে দুইটা সেকশন হওয়াতে এই গ্যাঞ্জামটা লেগে গেছে। এই দেখেন, সামার তো এর আগের সেমিস্টারটা, সামারে সেকশন 12, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। সো ওদের আমি অ্যাসাইনমেন্ট নিছিলাম, একটা স্টাডি ট্যুরের রিপোর্ট লিখতে বলছিলাম, আমরা যেখানে ঘুরতে গেছি সেই জায়গাটার মুক্তিযুদ্ধের তাৎপর্যের বেসিস আমি এরকম ওদেরকে একটা ইনস্ট্রাকশন লেটার আমি ইস্যু করছিলাম, সেখানে সবকিছু বর্ণনা দেওয়া ছিল। সো ওরা এই রিপোর্টগুলো সাবমিট করছে। ধরেন এই যে রিপোর্ট লিখছে, হুম, জানি না ওদের হাইয়েস্ট কে পায় মনে নাই সেটা আমার এই মুহূর্তে। বাট এই যে এরকম দেখেন, এই যে এটা 12 পেজের, বাট রিপোর্টের স্ট্রাকচারটা দেখেন, মানে সেখানে কিন্তু অনেক কথা লিখে রাখছে, একটা ইন্ট্রোডাকশন দিছে, তারপরে ঘটনার বর্ণনা দিছে, আমরা কি কি করছি সেটা কেউ এই টেবিল ফরম্যাটে দিছে, কেউ অন্যভাবে দিছে, পার্সোনাল এক্সপেরিয়েন্স, ইনসাইট অ্যান্ড লার্নিং, রেলেভেন্স টু কোর্স কন্টেন্ট, ইম্প্যাক্ট অন পার্সপেক্টিভ, এরকম অনেকগুলা জায়গা ছিল, এটা নিজের মতো করে লিখছে। সেকশন 13 10 পেজ, উনিশ পেজ, লাস্টে একটা সেকশন এরকম ছিল যে ফটোগ্রাফ অ্যাড করবে রেফারেন্সের মধ্যে, ওই যে যারা যারা পড়ছে তারপরে আমাদের কিছু ফটোগ্রাফ অ্যাড করতে বলছি, সেটাও ছিল এর মধ্যে। এরকম মানে সবাই সবাই
মানে সেই স্ট্রাকচারটা ফলো করে যার যার মতো কিন্তু অ্যাসাইনমেন্ট করছে। আমি সেটাকে এরকম জটিল করতে যাচ্ছি না এখন, যে মানে আপনারা মানে এরকম, যেহেতু সময় কম সেটা আমার মাথায় আছে, এই কারণে খুব শর্ট একটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিছি, সেটাকে আপনারা জটিল করেন না, সেটা হচ্ছে যে আমার সাজেশন আপনাদের কাছে। ঠিক আছে? জি স্যার। আমি জানি না মানে তাহলে সেকশন 13 কে যখন দেখাইছি, সেকশন 13 ওরা রিপোর্ট গুলাকে বড় করে লিখছে কিনা, এই দেখেন 30 পেজ, হ্যাঁ, 19 পেজ, 21 পেজ। হ্যাঁ, সেকশন 13 যারা ছিল ওরা রিপোর্টটাকে বড় করছে, ওরা বেশি বেশি একটু লিখছে, বাট এত মানে পেজ নাম্বার ডাজন্ট ম্যাটার। সো ওদেরকেও আমি যে হাইয়েস্ট দিছি, আপনি যদি নাম্বার দেখেন, ওরা পেজ বেশি লিখছে দেখে যে ওরা হাইয়েস্ট মানে নাম্বার সেখানে বেশি পেয়েছে, ব্যাপারটা এরকম না। মানে ফোকাস অন দ্য কন্টেন্ট। আপনি আপনার কন্টেন্টে যদি অল্প কথায় ভালো করে যদি এক্সপ্রেস করতে পারেন, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। ওকে? জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এটা আমি ক্লোজ করে দিলাম। So, আজকে আমাদের সরি, আজকে আমরা হচ্ছে কি করব, আজকে আমাদের লাস্ট টপিক, তাই তো? জি স্যার। ঠিক আছে, সরি, এটা মনে হয় আমি সেকশন 13 মানে ওইখানে ফোল্ডারে আমি এই স্লাইডটা প্রিপেয়ার করছি, আমি কনফিউজ করে ফেলছিলাম আপনাদের সেকশন 13 আর 12 এর সাথে। এনিওয়ে, সো আমাদের লেকচার টোটাল ছিল 24টা, হ্যাঁ, সেখান থেকে আমি মানে 6টা লেকচারকে ড্রপ করে দিছি বিকজ অফ আওয়ার এই শর্ট ডিউরেশন অফ দ্য সেমিস্টার। সো মোটামুটি আমরা এখন পর্যন্ত যে জিনিসগুলো দেখতেছি, এর মধ্যে থেকে ফাইনালের কোয়েশ্চেন হবে, বা এইটুকু আমাদের ফাইনালের সিলেবাস থাকবে। ওকে, লেটস স্টার্ট। সো আমরা লেকচার 17-এ দেখলাম যে অ্যান্টি লিবারেশন অ্যাক্টিভিটিস, অর্থাৎ পিস কমিটি, রাজাকার, আল বদর, আল শামস, এই বাহিনীগুলার ভূমিকা কি ছিল, তাদেরকে কেন গঠন করা হয়েছে, মানে কাদেরকে নিয়ে আসলে বাহিনীগুলা গঠিত ছিল, এই জিনিসগুলো আমরা গত লেকচারে আলোচনা করছি। সেখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? আপনার কি আমার কথা না শুনতে স্যার। পাচ্ছেন? জি আচ্ছা, স্যার। ওকে, সেখানে যদি কোনো কোয়েশ্চেন না থাকে, সো আল বদর আল শামস বাহিনীর সেই ভূমিকা, ওইখানে কিন্তু আমরা কোন ডেটটা পর্যন্ত গেছিলাম একটু খেয়াল করেন, বুদ্ধিজীবী দিবস পর্যন্ত, 14ই ডিসেম্বর পর্যন্ত। জি স্যার। সো এরপরেই আমাদের হচ্ছে যে ফাইনাল ভিক্টরি, দ্যাটস ওয়াই দিস ইজ আওয়ার লাস্ট স্লাইড, দ্য ফরমেশন অফ জয়েন্ট ফোর্স অ্যান্ড ফাইনাল ভিক্টরি। সো আমরা মুক্তিযুদ্ধের স্ট্র্যাটেজি পড়ার সময় আমরা দেখছিলাম যে আমাদের মুক্তিযুদ্ধটাকে আমরা বলি যে 3টে স্ট্র্যাটেজিতে আমরা দেখতে পারি। মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ছিল ডিফেন্সিভ গেরিলা ওয়ার, অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত অফেন্সিভ ওয়ার, আর ডিসেম্বরে গিয়ে ফুল স্কেল ওয়ার শুরু হয়। কখন? যখন ইন্ডিয়া ডিক্লেয়ার ওয়ার এগেনস্ট
পাকিস্তান 3 ডিসেম্বর 1971। সো সেখানে আমরা মুক্তিবাহিনী গঠন করে এবং মুজিবনগর গভর্নমেন্টের একটা ফান্ডামেন্টাল উদ্দেশ্য ছিল যে তারা আসলে এই মুক্তিযুদ্ধটাকে অর্গানাইজ করবে এবং শর্টেস্ট পসিবল টাইমে ভিক্টরিটা অ্যাচিভ করার জন্য যা যা করা দরকার তারা সেটা করবে। সো তারাই প্রথম তেলিয়াপাড়াতে, আম, আমরা জানি যে তেলিয়াপাড়াতে 4 এপ্রিল তারা কিন্তু এই মুক্তিবাহিনী গঠন করার বা তার স্ট্রাকচার কি হবে, কে কমান্ড দিবে, কে কমান্ডার হবে, কার নেতৃত্বে কোন এরিয়া থাকবে, এই জিনিসগুলা কিন্তু প্ল্যান আউট করা হয়। মুক্তিবাহিনী কনসিস্টেড অফ রেগুলার অ্যান্ড ইরেগুলার ফোর্সেস, সেটা আমরা দেখছি। রেগুলার ফোর্সেস ওয়ার কল্ড নিয়মিত বাহিনী অ্যান্ড ইরেগুলার্স ওয়ার কল্ড গণবাহিনী। The regulars included East Bengal Regiment and EPR troops, and the irregular forces consisted of students, peasants, workers, and political activists. These forces, after initial training, joined different sectors. তো এই আলোচনাগুলো আমরা আগে করছি, আবার কেন এখানে নিয়ে আসতেছি তার কারণ হচ্ছে আমরা যেহেতু জয়েন্ট ফোর্সের কথা বলতেছি, তার আগে আমাদের মুক্তি বাহিনী কি ছিল, সো ওই ব্যাকগ্রাউন্ডটা আবার আমরা আলোচনা করার জন্য সেগুলো পড়তেছি আবার। সো early phase of liberation war, the Mukti Bahini fought many successful battles in putting up initial resistance. মানে দলগতভাবে মুক্তি বাহিনীর দল তাদের তাদের ওই ক্যাপাসিটিতে তারা আসলে পাকিস্তানি বাহিনীকে বিভিন্নভাবে পরাজিত করছে, বাট এটা ছিল স্মল স্কেলে। যেমন আপনি জেনে থাকবেন যে মানে শেরপুরে কামালপুর, ধনুয়া কামালপুর নামে একটা এরিয়া আছে। তারপরে আবার ধরেন পাবনার একটা এরিয়াতে, বা ঢাকাতে তখন না, মানে বাইরে পার্বত্য চট্টগ্রাম বর্ডার এলাকাগুলো যেগুলো আছে সেখানে যখন তারা পাকিস্তানি সেনাবাহিনী যখন ঢুকতেছিল তখন দলগতভাবে মুক্তি বাহিনী এই ছত্রভঙ্গ অবস্থা থেকেই তারা যতটুকু পারে ইনিশিয়াল একটা রেজিস্ট্যান্স তৈরি করার তারা চেষ্টা করছে। কারণ ওই সময় কোনো নেতৃত্ব নাই, বঙ্গবন্ধুকে তখন ক্যাপচার করে তারা পরের দিনই পশ্চিম পাকিস্তানে নিয়ে গেছে। তারপরে এখানে আমাদের যারা লিডার ছিল তাজউদ্দিন আহমেদ, তারা পর্যন্ত কিন্তু মানে 10 এপ্রিল পর্যন্ত সময় লাগছে, 25শে মার্চ থেকে 10 এপ্রিল, ইন বিটুইন এই 2 সপ্তাহ সময় কিন্তু দেশ পুরাপুরি একটা নেতৃত্ব শূন্য অবস্থায় ছিল। তো সেইখান থেকে ইনিশিয়াল রেজিস্ট্যান্সটা মুক্তি বাহিনী যতটুকু পারে দিছে, বাট উইদিন এ শর্ট টাইম দে ওয়ার টেম্পোরারিলি কন্টেইনড বাই পাকিস্তান আর্মি। দে ওয়ার অলসো কম্পেলড টু সেভ স্যাংচুয়ারি ইন দ্য ইন্ডিয়ান টেরিটরি। তাদেরকে আসলে বাধ্য করা হয়েছে ইন্ডিয়াতে চলে যাওয়ার জন্য। কেন বাধ্য করছে? কারণ তাদের কোনো আর্মস নাই, কোনো ট্রেনিং নাই, কোনো অ্যামুনিশন নাই, কিচ্ছু নাই। গ্র্যাজুয়ালি দ্য মুক্তি বাহিনী ওয়াজ রি-ইকুইপড, রিঅর্গানাইজড অ্যান্ড রিট্রেইনড। পরে ইন্ডিয়াতে যাওয়ার পরে তাদেরকে এই যে অর্গানাইজ করে তাদের ট্রেনিং গুলো দেওয়া হয়। As a result, it got back into fighting with fresh zeal after April-May 1971. So এপ্রিল-মের পরে গিয়ে তারা কিন্তু নতুন একটা উদ্যম নিয়ে তারা আবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। So Mukti Bahini got its training, arms and sanctuaries in India. It was realized that the Pakistan army could not be defeated by conventional warfare method. সম্মুখ যুদ্ধ যেটাকে বলে, যে এক পক্ষ এবং অপর পক্ষ, দুই পক্ষের সেনা সদস্যরা তারা সামনাসামনি যুদ্ধ করবে, এই পদ্ধতিতে কোনোদিনও আমরা পশ্চিম পাকিস্তানকে হারাতে পারতাম না। কেন পারতাম না? ওরা আমাদের সংখ্যায় আমাদের 4-5 গুণ, আমাদের চাইতে ওদের অস্ত্র শস্ত্র বেশি, দে আর ট্রেইনড মিলিটারি অফিসার্স, আর এখানে আমাদের আমজনতা। তাহলে আমরা আসলে যদি যুদ্ধে জয়লাভ করতে চাই, আমাদের তাহলে ভিন্ন একটা টেকনিক অবলম্বন করতে হবে। সেই ভিন্ন টেকনিকটাই হচ্ছে গেরিলা ওয়ারফেয়ার। So it was decided to create large guerrilla forces all over the country. All sector commanders were accordingly ordered to recruit, train and induct guerrillas inside the country. Freedom fighters trained in different training camps in India were recruited into different units under the 11 sector commanders. The Mukti Bahini in action inside Bangladesh. So এভাবে আর কি তাদেরকে মোটিভেট করা হতো। সো এরকম মানে কমনারদেরকে নিয়ে মূলত আসলে এই বাহিনীটা গঠন করা হয় এবং তারা পরবর্তীতে ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে এসে নতুন একটা উদ্যম নিয়ে মুক্তিযুদ্ধ শুরু করে। By October, Mukti Bahini started getting successes in different sectors. Movement of Pakistan Army got confined within the daylight operation. পাকিস্তানি সেনাবাহিনী তারা
মানে রাত হলেই ভয় পেত, মানে অন্ধকার নামলেই তারা কিন্তু ভয় পেত। কেন? বিকজ অফ দ্য গেরিলা অ্যাটাক। একে তো হচ্ছে আমরা এর আগে দেখছি হিস্টোরিক্যালি ওয়েস্ট পাকিস্তান অ্যান্ড ইস্ট পাকিস্তান ওয়ার নেভার বিফোর টুগেদার। পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর লোকরা তারা এখানে আসছে এবং দিস ইজ এ কমপ্লিটলি ফরেন ল্যান্ড ফর দেম। তারা রাস্তাঘাট চিনে না, তারা এখানকার মানুষ চিনে না, কোনো কিছু চিনে না তারা। সো রাতের বেলা যখন অতর্কিত হামলাগুলা করতো, মুক্তিবাহিনী যখন হামলা করে বিভিন্ন সাকসেস পাওয়া শুরু করলো, it instilled fear among the officers of ওয়েস্ট পাকিস্তান। সো তখন তারা শুধুমাত্র দিনের আলোতে অপারেট করা শুরু করলো, আর রাতের বেলা তারা সেফ স্যাংচুয়ারিতে, মানে ওই ঘরের মধ্যে, স্কুলের মধ্যে বা ক্যান্টনমেন্টে তারা যেখানে ঘাঁটি কাটতো সেখানে তারা থাকতো। At night they got confined within the security perimeters of the different cantonments. বিভিন্ন ক্যান্টনমেন্টে তারা অবস্থান করতো। প্র্যাকটিক্যালি দ্য ভাস্ট রুরাল এরিয়াস অফ বাংলাদেশ এট দ্যাট টাইম ওয়াজ আন্ডার দ্য কন্ট্রোল অফ মুক্তিবাহিনী অ্যাট নাইট। রাতের বেলা পুরো গ্রামীণ এলাকাটাই মুক্তিবাহিনীর কন্ট্রোলে চলে যেত। দিস হেল্প দি মুক্তিবাহিনী বিকাম মোর অ্যান্ড মোর অফেন্সিভ। সো যত সাকসেস পাচ্ছিল মুক্তিবাহিনী, তত তাদের কনফিডেন্স বুস্ট হচ্ছিল, তত তাদের মানে জিল বাড়তেছিল এবং তারা আরো আস্তে আস্তে অফেন্সিভ হওয়া শুরু করলো। In the Soviet agreement in August 1971 gave India the necessary boost to support more openly the Bangladesh Liberation War. তো সেটাও আমরা দেখলাম ফরেন ফ্রেন্ডস অ্যান্ড এনিমির ক্ষেত্রে, যখন এরকম একটা ডিভাইড হয়ে যায় যে প্রো আমেরিকান যারা আছে, চায়না, পাকিস্তান, আমেরিকা, তারা যখন একজোট হয়ে যায় এবং ইন্ডিয়ার সাথে যখন রাশিয়া চলে আসে এবং ইন্ডিয়া আমাদের তখন আরো ওপেনলি সাপোর্ট করা শুরু করে বিকজ অফ দি 1971 ইন দ্য সোভিয়েত এগ্রিমেন্ট, 20 বছরের যে চুক্তিটা তাদের মধ্যে হয়। Indian forces from November onwards started taking part in operations against Pakistan Army on limited scale. So Indian force তখন আমাদের সাথে কিন্তু হাত মিলায়। So final phase starts from November 1971. The Joint Command. স্যার আজান দিচ্ছে? জি স্যার। ঠিক আছে, লেটস টেক এ ব্রেক। ওকে, সো এটা হচ্ছে যে টাইমস ম্যাগাজিনের ওই সময়কার কাভার পেজ, ফ্রন্ট পেজে ইয়াহিয়া খান ভার্সেস ইন্দিরা গান্ধী। ফলোইং পাকিস্তান এয়ার অ্যাটাক অন ইন্ডিয়া অন 3 ডিসেম্বর, ইন্ডিয়া ডিক্লেয়ার্ড ওয়ার অন পাকিস্তান। সো পাকিস্তান লঞ্চ এ অপারেশন চেঙ্গিস খান এবং তার ফলশ্রুতিতেই মানে 3 তারিখে ইন্দিরা গান্ধী কিন্তু ওয়ার ডিক্লেয়ার করে। সো আপনি দেখবেন যে ভারতীয় যে সিনেমা বা ভারতীয় যে মানে ইন্টারপ্রিটেশনটা আমাদের মুক্তিযুদ্ধের, সেখানে কিন্তু তারা বলে যে ইট ওয়াজ ইন্দো পাক ওয়ার, এবং তার বাই প্রোডাক্ট হিসেবে বাংলাদেশ মানে কেম ইনটু বিং অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ লিবারেটেড কান্ট্রি। তো সেটাতে মানে আগে এটা শুনে আমার খুব কষ্ট লাগতো এবং খুব খারাপ লাগতো যে এটা আমাদের স্ট্রাগল, আমাদের 24 বছরের স্ট্রাগল, তার ফলশ্রুতিতে আমরা এখানে আসছি। বাট ওরা কতটা মানে কি বলো এটাকে, ব্যাপারটার একটা মিস ইন্টারপ্রিটেশন করে এবং কতটা ডিসরেসপেক্টিং ওয়েতে ওরা হচ্ছে ইন্টারপ্রেট করে। সো হোয়াট ওয়াজ দ্য লিগ্যাল বেসিস অফ সেইং দিস? একটা দেশ কিভাবে কোন রকম লিগ্যাল বেসিস ছাড়া এত বড় একটা স্টেটমেন্ট দিতে পারে? সো সেটা হচ্ছে যে এই লিগ্যাল বেসিস, যে 2 তারিখে যখন অপারেশন চেঙ্গিস খান লঞ্চ করে, তার কাউন্টারে ভারত তাদের সাথে কিন্তু যুদ্ধ ঘোষণা করে। সো ওই যুদ্ধ আর এতদিনে আমাদের যে যুদ্ধটা ছিল সেটা তো আসলে সিভিল ওয়ার। এই দুই যুদ্ধ মিলে একাকার হয়ে যায় এবং আলটিমেটলি যেহেতু আমাদের কোনো দেশ না তখন, সে কারণে কিন্তু ওই জয়েন্ট ফোর্সের যে জগজিৎ সিং অরোরা, তার হাতেই কিন্তু জেনারেল নিয়াজি সারেন্ডার অফ ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, সেটা কিন্তু সে সাইন করে। সো আলটিমেটলি সেটাই আলটিমেটলি ভারতকে একটা লিগ্যাল বেসিস দেয় এটা বলার যে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি স্যার। এটাই ভারতকে একটা লিগ্যাল বেসিস দেয় এটা বলার যে আমাদের মুক্তিযুদ্ধের বাই প্রোডাক্ট হিসেবে বাংলাদেশের জন্ম হয়।
সো একদম উইদিন নো হোয়ার ওরা স্টেটমেন্ট, সেটা বলাটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ভেরি ডিসরেসপেক্টিং, দ্যাট ইজ ওকে, বাট দে হ্যাভ সাম লিগাল গ্রাউন্ড টু সে লাইক দিস। সেটা হচ্ছে যে এটা। এবং এর আগে আমরা এই ম্যাপটা দেখছি যে কিভাবে আসলে আমরা একটা টেকনিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু আমরা পাই। কিভাবে আমরা পাই? এই যে গ্রিন গুলা হচ্ছে যে সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী, তার পাশ দিয়ে কিন্তু ইন্ডিয়ান বর্ডারে তখন ইন্ডিয়ান বড় বড় ট্রুপ, দেখেন সাইজ দেখেন, এই রেক্টেঙ্গুলার সাইজ আর এই রেক্টেঙ্গুলার সাইজ, ইন্ডিয়ান রেক্টেঙ্গেলস আর লার্জার কম্পেয়ার টু দি রেক্টেঙ্গেলস অফ পাকিস্তান। এর মানে কি? এর মানে হচ্ছে যে সাইজ, এই যে দেখেন, হ্যাঁ। সো রেক্টেঙ্গেল যত বড় তার মানে তার ফোর্সের সাইজ তত বড়। সো ওই দিক থেকে তাদেরকে কোণঠাসা করে, আবার বাই দ্যাট টাইম জয়েন্ট ফোর্স কিন্তু তখন ঢাকাকে ক্যাপচার করে ফেলে। স্যার ইউলোটা মুক্তি বাহিনী না? কারা? ইউলোটা স্যার, ইউলো হ্যাঁ, কালারটা। ইয়েলোটা মুক্তি বাহিনী, ইয়েলোটা মুক্তি বাহিনী, ইয়েলোটা মুক্তি বাহিনী। আর এই যে এই অরেঞ্জ, এটা হচ্ছে যে ইন্ডিয়ান, আর এটা হচ্ছে যে গ্রিনিশ। The Mukti Bahini and the Indian Army continued advancing inside Bangladesh. Joint Indo-Bangladesh forces started gaining tremendous successes. They made rapid advances on all sectors. March to Dhaka was the ultimate target. Defeat and surrender of Pakistan Army became a matter of time. International efforts for a ceasefire began on the floor of the United Nations office, but the US, Chinese, and Pakistani efforts for an immediate ceasefire failed due to Soviet veto in the United Nations Security Council. সো যখন ওরা বুঝে ফেলে যে সব দিক থেকে আসলে কোণঠাসা হয়ে যাচ্ছে এবং এই মুক্তিযুদ্ধে তারা আসলে মানে হেরে যাবে, তখন তারা একটা অন্য ট্রিক খেলে। কি ট্রিক? আমেরিকাকে দিয়ে ইউএন সিকিউরিটি কাউন্সিলে একটা ইমিডিয়েট মিটিং বসায় এবং সেখানে ভারত এবং পাকিস্তান দুই দেশকেই ইউএনও বলবে যে ইউ নিড টু সিজ ফায়ার, স্টপ দি ওয়ার রাইট নাও। সো যদি সেরকম হয় তাহলে কি যুদ্ধটা অমীমাংসিত ভাবে কিন্তু শেষ হয়ে গেল, কেউ জয়লাভ করলো না, কেউ হারলো না, তারপর ইউএনও একটা মানে মীমাংসা করে দিবে। সো এটা করার প্ল্যান করলো যাতে করে ওই মানে হারের যে লজ্জা, সেই লজ্জা যাতে পাকিস্তানকে বিয়ার করতে না হয়। বাট ওই সময় সোভিয়েত ইউনিয়ন প্লেড এ ক্রুশাল রোল। যেহেতু আমরা জানি যে 5টা দেশের এই ভিটো পাওয়ার আছে, তার মধ্যে সোভিয়েত ইউনিয়ন একজন, সোভিয়েত তার ভিটো পাওয়ার দেয় যে দে ডু নট এগ্রি উইথ দিস প্রপোজাল। এবং এই সময় যখন ডিসকাশন হচ্ছে, সেই সময় কিন্তু এই মুক্তি বাহিনী তারা ঢাকায় প্রবেশ করে এবং ঢাকাকে ক্যাপচার করে ফেলে। And they had no other way but to surrender themselves. Bangladesh, India, and the Soviet Union now wanted to see the war to reach to a stage of a decisive victory against the Pakistan army. সো তখন তারা একটা ভিক্টরির দিকে যাচ্ছে, এটা বাংলাদেশ, ইন্ডিয়া এবং সোভিয়েত ইউনিয়ন তিনটা দেশই তারা বুঝতে পারে। And these are the famous photographs of that time. The Indian army as part of the joint Indo-Bangladesh force was in action on the battleground. এবং এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল পলিটিক্স, এটা এটা আমরা এর আগেও দেখছি। হ্যাঁ, এই পলিটিক্যাল লিডাররা তাদের কিভাবে মানে সাপোর্ট গুলো দেওয়ার চেষ্টা করছে। জুলফিকার আলী ভুট্টো এট ওয়ান অফ দ্য সেভারাল ইউএন নেশন সিকিউরিটি কাউন্সিল মিটিংস, সে কিন্তু মানে ইয়া করার চেষ্টা করছে, রাজনৈতিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে ভুট্টো কিন্তু তখন সেখানে একটা কোঅর্ডিনেশন করার চেষ্টা করছে। দে ইভেন সাজেস্টেড যে ওকে, 70-এর নির্বাচনের ফলাফল অনুযায়ী তোমরা সরকার গঠন করো, উইল নট সে এনিথিং। বাট সেটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করে নাই। Indian troops and the freedom fighters of Sector 11 reached Tongi on 14 December. So ঢাকার মধ্যে ঢোকা শুরু করলো। There is shower in the morning of 16 December. Major General Nagra, commander of Independent Paratroops Brigade of India, led it. After several communication exchanges, Major General Jamshed, Commander 36 Division of Pakistan Army, received him at Mirpur Bridge near Dhaka city. Nagra and his staff were taken to the headquarters of General Niaji. They started discussion and negotiation for the surrender. Mukti Bahini and Indian forces entered Dhaka city at 10:10 a.m. on 16 December. 16 ডিসেম্বর 10:10 মিনিটে মুক্তি বাহিনী ঢাকায় প্রবেশ করে, ইন্ডিয়ান ফোর্স আর মুক্তি বাহিনী। মেজর জেনারেল জ্যাকব, চিফ অফ স্টাফ অফ ইন্ডিয়ান ইস্টার্ন কমান্ড, ল্যান্ডেড at the Dhaka airport at 1 p.m. with a draft instrument of surrender. A fleet of helicopters landed on the tarmac of Dhaka airport at about 4 p.m. with Lieutenant General Aurora and his staff.
গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, ডেপুটি চিফ অফ স্টাফ বাংলাদেশ ফোর্সেস রিপ্রেজেন্টেড দ্য মুক্তি বাহিনী। সো এ কে খন্দকার উনি মুক্তি বাহিনীর রিপ্রেজেন্টেটিভ, আর ভারতীয় সেনাবাহিনীর প্রধান জগজিৎ সিং অরোরা, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, আর মেজর জেনারেল জ্যাকব, যে হচ্ছে যে এইখানে ইন্ডিয়ান প্যারাট্রুপসকে লিড করতো, তারা মিলে তখন এই সারেন্ডারের প্রসেসগুলোকে এক্সিকিউট করে। লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি received Lieutenant General Aurora. The instrument of surrender was signed by Lieutenant General Jagajit Singh Arora and Lieutenant General Niazi at Romna Race Course. So সোহরাওয়ার্দী উদ্যানে বসে সেটাকে সিগনেচার করা হয়। It was 1 minute past 5 p.m. on 16 December 1971. So 16 ডিসেম্বর 5:01 সেই সিগনেচারটা কিন্তু করা হয়। তখন এই যে রাও ফরমান আলী কে, যে 14 ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যা দিবসের মাস্টার প্ল্যানার, ও কিন্তু তখন দেখেন ঢাকার মধ্যেই ছিল। মুক্তিযুদ্ধের সময় নিরাপত্তা জোন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জনতা বেষ্টিত পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলী করজোরে বলেন, আমরা আর যুদ্ধ চাই না, শান্তি চাই। যখন বেটা বুঝে যে হি ইজ গোয়িং টু লুজ দ্য ওয়ার, তখন সে বলে যে আমরা আর যুদ্ধ চাই না, শান্তি চাই। নিয়াজি রিসিভিং অরোরা এট দ্য ঢাকা এয়ারপোর্ট। সো চেহারাটা দেখেন, the utter shame and disgrace. পাকিস্তানি আর্মি সারেন্ডার 16 ডিসেম্বর 1971, এবং সেটা হচ্ছে সেই সিগনেচারের মোমেন্টটা। নিয়াজি টেকিং দ্য পেন ফ্রম অরোরা টু সাইন দ্য সারেন্ডার ডকুমেন্ট। সো বোথ অফ দেম আর সাইনিং। এবং এই ছবিটা আমরা দেখি যে দিস ইজ আ ভেরি মানে ফেমাস ফটো হিস্টোরিক্যালি। এরা হচ্ছে যে বাকি দুইজন। গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার represented the Bangladesh force and Major ATM Haidar represented Sector 2 at the surrender ceremony. Sector 2 কোন এলাকাটা সেক্টর 2 এর আন্ডারে ছিল? স্যার ঢাকা ছিল। ঢাকা, গুড। সো এইভাবে অস্ত্র তারা সমর্থন মানে সারেন্ডার করে। This is the moment of utter shame for Pakistan. Pakistani prisoners captured by freedom fighters during the war. Pakistani prisoners of war in Indian prison camps. তারপরে গিয়ে দেখেন ইন্টারেস্টিং ব্যাপার, জেনারেল এ কে নিয়াজি ওকে একটা বায়োগ্রাফি লিখে, দ্য বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান। ওর ভাষ্যটা হচ্ছে প্লেন এন্ড সিম্পল ল্যাঙ্গুয়েজে যে ইন্ডিয়ার মদদে উই বিট্রেড উইথ ওয়েস্ট পাকিস্তান। That is how Bangladesh got its victory. Following the surrender, the Indian army took approximately 90,000 Pakistani servicemen and their Bengali supporters as prisoners of war. So যুদ্ধটা তখন যেহেতু ভারত এবং পাকিস্তানের মধ্যে শুরু হয়ে গেছে, এবং ভারতের সেনা প্রধানের কাছে সে আসলে মুক্তিযুদ্ধের যে তার যে পরাজয় সেটাকে স্বীকার করছে, সে কারণে বাই ল যে 90,000 পাকিস্তানি সার্ভিসম্যান যাদেরকে ক্যাপচার করা হয়েছে তাদেরকে আসলে ভারতে নিয়ে যাবে। দিস ওয়াজ দ্য লার্জেস্ট সারেন্ডার অফ এন আর্মি সিন্স ওয়ার্ল্ড ওয়ার 2। চিন্তা করেন 90,000 পাকিস্তানি সার্ভিসম্যান এন্ড দেয়ার বেঙ্গলি সাপোর্টার্স, মানে হচ্ছে আপনার রাজাকার আলবদর আল শামসেজের লোকজন, 90,000। Bangladesh became free from the lands of the occupied Pakistan army. People of Bangladesh finally owned their victory. A new country and a new nation was born. The nation made a huge sacrifice for that victory. So আমরা যে 90,000-এর বর্ণনা দিলাম সেই 90,000-কে ব্রেকডাউন করে দেওয়া হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিল 54,154, নেভি 1381, পাকিস্তান এয়ারফোর্স 833, প্যারামিলিটারি ফোর্স ছিল রাজাকার বা পুলিশ এরা 22,000, সিভিল গভর্নমেন্ট পার্সোনাল ছিল 12,000।
টোটাল 90,368। মুক্তিযুদ্ধে জয়লাভ করার পরে ভিক্টোরিয়াস মুক্তিবাহিনী এবং সাতবীর শ্রেষ্ঠ, সেটা আমরা জানি। রায়ের বাজারে ইন্টেলেকচুয়ালদেরকে যেভাবে আসলে হত্যা করা হয়, দেখেন লুঙ্গি পরা, খালি গায়ে, মেবি হি ওয়াজ স্লিপিং ইন হিজ বেড, সেখান থেকে ডেকে তাকে হত্যা করে এখানে ফেলে দিয়েছে। সো ছবিগুলো লাস্টে জাস্ট নিয়ে আসার কারণ হচ্ছে সো দ্যাট উই অলওয়েজ রিমেম্বার হোয়াট উই ফট ফর। মানে এই কোর্সটা পড়ার উদ্দেশ্য শুধুমাত্র আপনি একটা আপনার এক্সপেক্টেড গ্রেড নিয়ে যাবেন, সেটা ডেফিনেটলি সেটা আমাদের মানে শর্ট টার্ম বা ইমিডিয়েট টার্গেট আসলে সেটাই। বাট এট দ্য সেম টাইম ডিপ ডাউন ইনসাইড যারা আমরা আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসটা ছোট থেকে বড় হয়ে যা শুনে আসছি, সেটা এক রকমের জানা। আর একটা হচ্ছে সিস্টেমেটিক্যালি আপনি একটা সেমিস্টার একটা কোর্স আপনি ডেডিকেটেডলি সেটা সম্পর্কে জানলেন। দেয়ার শুড বি এ ডিফারেন্স, এবং সেই ডিফারেন্সটাকে যাতে আমরা আসলে বুঝি এবং সেটা যাতে আমরা লালন করি। ভিক্টরি অ্যাট লাস্ট বাট আফটার হিউজ স্যাক্রিফাইস, 16 ডিসেম্বর, তখন উৎসব মুখর একটা মানে সময় আমরা পার করি। বাংলাদেশ later honored the Indian officers and her many other foreign friends for their contribution to the liberation war in 1971. টাইমস ম্যাগাজিন তারা তাদের ফ্রন্ট কাভারে লিখে দ্য ব্লাডি বার্থ অফ বাংলাদেশ, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশে জন্ম হয় দেখে তারা এরকম একটা পোস্টার তখন সাজায়। প্রত্যেকটা পত্রিকাতেই তখন এই ব্যাপারটা প্রচার হয়, বাংলাদেশ ফ্রিড, বাংলাদেশ কাম ইনটু বিং, নিয়াজি সারেন্ডার্স আনকন্ডিশনালি, pathetic moment for Niaji, unconditional surrender by Pak troops, India orders unilateral ceasefire. দৈনিক পাকিস্তান বাংলাদেশকে নাম চেঞ্জ করে সেটাকে দেয় দৈনিক বাংলাদেশ। দৈনিক ইত্তেফাকের একটা ওই দিনকার একটা মানে ফ্রন্ট পেজ দেখেন, দখলদার পাক বাহিনীর আত্মসমর্পণ, সোনার বাংলা মুক্ত। দেখেন কি মজার ব্যাপার, এটাতে জয় বাংলার জয়, সরি, মোহাম্মদ আলী জিন্নার ছবি কেটে দিয়ে এখানে বঙ্গবন্ধুর ছবি দিয়ে রাখছে। সো আগে তো ফাদার অফ দি পাকিস্তান ছিল মোহাম্মদ আলী জিন্না, নাও ফাদার অফ বাংলাদেশ সরি হিসাবে সেখানে বঙ্গবন্ধুর ছবি। Throughout the Liberation War, Bangabandhu worked as the central source of inspiration for freedom fighters. He was tried by the Pakistan military junta and given death sentence. The world leaders to move to save his life. After the independence of Bangladesh, the Pakistan government of Zulfikar Ali Bhutto felt it compelled to release him from jail. এবং দেখেন 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধের একটা ডিসিশন আসে, তারা সারেন্ডার করে, তারপরেও কিন্তু বঙ্গবন্ধুকে রিলিজ দেয় নাই। বঙ্গবন্ধু ফাইনালি কেম ব্যাক টু ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ অন 10 জানুয়ারি 1972। দিস ওয়াজ দ্য মোমেন্ট, তাকে যখন রিটার্ন নিয়ে আসা হয়। আমরা বলি যে দিস ইজ হোয়াট উই ফট ফর অ্যান্ড অ্যাচিভড অ্যাট দ্য এন্ড। এটা স্বাধীন সার্বভৌম দেশের মানচিত্র। So with this, our class as well as the course comes to an end. স্যার এখান থেকে মানে কি পড়বো? ফাইনাল ভিক্টরি জায়গা থেকে আপনি আসলে মানে এটা একটা ব্রড কোয়েশ্চেনই, আমি বলবো যে ব্রড কোয়েশ্চেনই আপনি ভাবেন যে কিভাবে আসলে জয়েন্ট ফোর্সটা গঠন হলো এবং তার কি আসলে ইম্প্যাক্ট ছিল আমাদের ফাইনাল ভিক্টরির উপরে। ব্যাপারটাকে যদি এভাবে বলি, আমরা থিমটার দিকে তাকান, ফরমেশন অফ জয়েন্ট ফোর্স অ্যান্ড ফাইনাল ভিক্টরি,
এই জয়েন্ট ফোর্স এবং ফাইনাল ভিক্টরির সাথে আপনি একটা কানেকশন তৈরি করবেন। এটা কি পরিষ্কার? জি স্যার, মানে ফার্স্টে জয়েন্ট ফোর্সের মানে যে বর্ণনাগুলো দিব, এরপরে যে আমাদের স্বাধীনতাটা মানে কিভাবে এসেছে সেটা লিখবো। না না না, ইউ আর নট ক্লিয়ার। বিষয়টা হচ্ছে যে আমরা সব দিক থেকেই তো আসলে পাকিস্তান সেনাবাহিনীর সাথে কম্প্যারিজনে উই আর উইক, সে ব্যাপারে তো কোনো ডাউট নাই আমাদের, তাই না? সেই জি জায়গা স্যার। থেকে যখন ইন্ডিয়া যখন মানে ফুল ওয়ারে যখন তারা পার্টিসিপেট করলো, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি দ্য ফরমেশন অফ জয়েন্ট ফোর্সেস, সেই প্রসেসটা আসলে কিভাবে আমাদের ফাইনাল ভিক্টরিকে এফেক্ট করছে, বা মানে সেটাতে আসার আগে জয়েন্ট ফোর্স গঠন করার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, কোন কনটেক্সটে সেটা আসলো, কিভাবে সেটা গঠিত হলো এবং তার প্রভাব। যদি সহজ ভাষায় এভাবে বলি যে হাউ দি ফরমেশন অফ জয়েন্ট ফোর্স লেড টু দ্য ফাইনাল ভিক্টরি ইন বাংলাদেশ, how the formation of joint forces led to the final victory in the liberation war of 1971 in Bangladesh. এই হাউ প্রশ্নের উত্তরটা কি আপনি গুছায় লিখতে পারবেন কিনা সেটা নিয়ে আপনারা ভাবেন। মানে সেটা যদি ব্রড কোশ্চেন আকারে থাকে সেটা এভাবে থাকতে পারে, অথবা এটা স্যার একটু আরেকবার বলেন। how did the formation of joint forces led to the final victory in the liberation war of Bangladesh। মানে বাইবেলের মতো হুবহু সেই কোয়েশ্চেনটা লিখে পড়তে পারেন, দ্যাট ইজ ওকে, আপনি বুঝতে পারবেন যে তাহলে কিভাবে আপনি উত্তর লিখবেন। বাট ডু নট টেক ইট ফর গ্রান্টেড যে দিস উইল কাম, এক্স্যাক্টলি এভাবেই কোয়েশ্চেনটা আসবে। এটা সার মর্মটা, সেটা যদি আপনি পারেন, কোয়েশ্চেনটাকে যেভাবে আপনাকে ঘুরাই দিক না কেন, এই দুটার মধ্যে সামঞ্জস্য আপনি তৈরি করতে পারবেন, আপনি লিখতে পারবেন। স্যার, ইন্ডিয়া তো জয়েন্ট ফোর্সেসটা গঠন করছিল, ওদের হচ্ছে চেঙ্গিস খানটা যখন হচ্ছে লঞ্চ করে পাকিস্তান, রাইট? আমরা কি চেঙ্গিস খানকে নিয়ে কিছু লিখবো যে তারা কেন এটা করছিল এবং এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ভেরি গুড। মানে ব্যাকগ্রাউন্ডে তো সেই আলোচনা তো আসতে হবে যে কেন ইন্ডিয়া ওয়ারে গেল। It was not Indians war, it was the civil war of Pakistan. সো আপনি জয়েন্ট ফোর্স যদি বলতে চান যে ফর্ম করলো, হোয়াই কোয়েশ্চেনের আনসারটা আপনাকে লিখতে হবে যে জয়েন্ট ফোর্স কেন ফর্ম করলো। সেখানে কিন্তু চেঙ্গিস খান এবং অপারেশন চেঙ্গিস খান এবং তার ব্যাকগ্রাউন্ডের আলোচনাটা আসতে হবে। স্যার একটা চেঙ্গিস খানের আলোচনাটা একটু আরেকবার করবেন, মানে একটু কনসেপ্টটা প্রপারলি ক্লিয়ার। সেটা আপনারা দেখবেন, মানে এখানে তো আমি ব্রিফলি আলোচনা করছি, বাকি জি। ম্যাটেরিয়াল আমি শেয়ার করে দিব, সেখানে আপনি পাবেন। তারপরে আপনার থার্স্ট বেশি থাকে, মানে আপনি যদি নিবারণ করতে চান, মানে ইউ ক্যান লুক আপ ফর আদার সোর্সেস, বাট আমার মনে হয় ম্যাটেরিয়ালে যা আছে দ্যাট ইজ সাফিসিয়েন্ট। ওকে স্যার। সেভাবে আমি ম্যাটেরিয়ালগুলোকে প্রিপেয়ার করছি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, আপনি যেই যেই আমাদের লেকচার থেকে হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো বলে দিয়েছেন, ওগুলো কি গুগল ক্লাসরুমে আপলোড করে দিতে হবে? মানে গতবারের মতো কেউ সামারি করে সেটা শেয়ার করবেন কিনা? জি স্যার। না, দ্যাট ইজ আপ টু ইউ। কারণ এটা তো আমি বরাবরই বলি যে ধরেন কেউ একজন লিস্ট করে সে সবার সাথে শেয়ার করলো, তার মানে সে ক্ষতিগ্রস্ত হবে, ব্যাপারটা এরকম না। যে লিস্ট এরকম করতেছে সে কিন্তু বেনিফিটেড হলো, যে কারণ সে তাহলে ওইটা নিয়ে ভাবছে, কি কি পড়াইছে সেগুলো নিয়ে সে একটা কম্পাইল করছে, করে তারপর সে সবার সাথে শেয়ার করলো, এটা তার মহানুভবতা। স্যার, বাট আই আসলে ডোন্ট আপনি ওয়ান্ট টু ফোর্স। বলেছিলেন যে এরকম করে আপলোড করে দিতে, যেন আপনি কোশ্চেন করার টাইমে এই জিনিসটা মাথায় রাখেন। এটা আপনি বলেছিলেন ক্লাসে, তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, তাহলে সেটা করতে পারেন, সেটা করতে পারেন, মানে দিস ইজ নো বিগ ডিল না, সেটা আপনি আপলোড করতে পারেন। এর আগের বার কে করছিল কাজটা? লাবণ্য। আমি আপলোড করেছিলাম। লাবণ্য, ঠিক আছে, সেটা নট নেসেসারিলি লাবণ্যকেই করতে হবে, মানে দেয়ার আর সার্টেন থিংস ইউ শুড ডু, মানে সেটা আমি ডিরেক্ট করতে চাই না, যেহেতু মানে আমার ক্লাসে আমি সে কারণে কোনো সিআরও রাখি নাই। দেয়ার ইজ এ গুগল ক্লাসরুম, দিস ইজ ওপেন ফর অল। স্যার, আমরা যাতে একটা মেল করেছিলাম পিপিপি নিয়ে, যে রাজনৈতিক ওইটা কি স্যার আপনি চেক করেছিলেন?
আর আপনার নয়েজ কেন হচ্ছে? আপনি কোথায়? স্যার আমি ক্যান্টিনে বসে ক্লাস করতেছি, আমাদের ভাইবা ছিল। ও, আজকে আজকে কি মানে স্টুডেন্টসদের ক্লাস হচ্ছে? ও, ভাইবা ছিল। জি স্যার। আচ্ছা, জি স্যার। মানে কি বলছেন আপনার কথা বুঝি নাই আমি। স্যার স্যার আমি আমি বলতেছি, আমরা যে বলেছি একটা মেল করেছিলাম না 10-11 জন, ওই যে পিপি নিয়ে, পাকিস্তান পিপলস স্যার পার্টি, পাকিস্তান পিপলস ওটা কি পার্টি আপনি চেক করেছিলেন মেলগুলা? সেটা তো একটা বোনাস ওয়ার্ক, সেটা আমার নোট ডাউন করা আছে। তো সেই বোনাসটা কারা কারা পাচ্ছেন সেটাও, এবং এর আগেও যে একটা অ্যাসাইনমেন্ট ছিল সেটাও, দুটোই আমার কাছে লিস্ট করা আছে। দ্যাট উইল বি নট ইনক্লুডেড ইন দি কোয়েশ্চন, মানে সিলেবাস অফ ফাইনাল এক্সাম। সেটা একটা মানে ডিফারেন্ট, আপনাদেরকে একটা বোনাস মার্ক দেওয়ার জায়গা, সে কারণে সেটাকে তৈরি করছে। ওইটা কিন্তু আমাদের ফাইনাল সিলেবাসের মধ্যে থাকবে না। ঠিক আছে, আর কার কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার, অ্যাটেন্ডেন্স। আচ্ছা।